পরিস্থিতি নিয়ে যারাই সমালোচনা করছেন বা যারাই এটি নিয়ে তাদের দিক থেকে এক রকমের আতঙ্ক, আশঙ্কা বা নিন্দা, প্রতিবাদ যাই বলি না কেন করছেন, যেমন ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল, তাকে আমরা দেখলাম যে ভয়ঙ্কর রকমের এক ধরনের কোপানলের মুখে পড়তে হচ্ছে। এই মানে যারা মুক্তবুদ্ধির মানুষ, যারা স্বাধীনতার পক্ষের মানুষ, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, তারাই যদি এই ধরনের কোপানলে পড়ে, আসলে তাহলে দাঁড়াবার জায়গা থাকে কিনা মোহাম্মদ আরাফাত? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যেটা আমরা এখন যে সমস্যাটা মোকাবেলা করছি, এটা কিন্তু আমরা ট্রেডিশনালি ক্রাইম বা অন্যায় যেগুলো আমরা দেখে আসছি, হত্যাকাণ্ড থেকে শুরু করে অন্যান্য যত অন্যায় আছে, তার মাপকাঠিতে বিচার করলে কিন্তু হবে না। এটা একটা নতুন ফেনোমেনা। এইটাকে মোকাবেলা করার জন্য নতুন স্ট্র্যাটেজি, কৌশল লাগবে। এবং এটা কিন্তু শুধু বাংলাদেশ ফেস করছে সেটি নয়, গোটা বিশ্ব ফেস করছে। গোটা বিশ্বই কিন্তু এটা নিয়ে খুব কনসার্ন হয়ে আছে। কাজেই আমাদের মাইন্ডসেট অ্যান্ড থট প্রসেসেও একটু পরিবর্তন আনতে হবে এটাকে ইভ্যালুয়েট করার জন্য। কারণ এই যে আমরা ধরেন একটা সমাজে হত্যাকাণ্ড ঘটে, জমি জমার বিভিন্ন ধরনের কনফ্লিক্ট নিয়ে, সম্পদের কনফ্লিক্ট নিয়ে, সেসব হত্যাকাণ্ড এবং সেগুলোর ব্যাপারে আইনের প্রয়োগ একরকমের। আর এখন যেটি হচ্ছে এটি কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। এবং এই হত্যাকাণ্ডগুলি হচ্ছে যেভাবে, আপনি খেয়াল করে দেখবেন, এমন একটি অদ্ভুত ধরনের প্রসেস আর নেটওয়ার্কের মধ্য দিয়ে, এখানে কিন্তু কেউ কাউকে চিনে না। যে অর্ডার করছে, কাকে করছে, এবং যে অর্ডার নিচ্ছে, যে এক্সিকিউট করছে, কেউ কাউকে চেনে না। এমনই একটা নিউরাল নেটওয়ার্ক, অদ্ভুত টাইপের একটা ইন্ডিপেন্ডেন্ট বডিগুলি অপারেট করছে এখানে। এটা শুধু বাংলাদেশে না, গ্লোবালি আল কায়দা কিন্তু অনেকটা ওইভাবেই অপারেট করছে। এবং বিশ্বের বড় বড় সুপার পাওয়াররা কিন্তু এটা নিয়ে আপনার হিমশিম খাচ্ছে। এখন আমার প্রশ্নটা হচ্ছে, সেটা হচ্ছে এটা তো একটা ক্রাইসিস। এই ক্রাইসিসে আমাদের ইউনাইটেড থাকতে হবে। ইউনিটিটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে আমরা কিন্তু ধরেন বিভিন্ন ধরনের হতাশার কথা বলতে পারবো, অভিযোগ করতে পারবো, সবকিছু করা যাবে, কিন্তু তাতে তো ক্রাইসিস মোকাবেলা করাতে আমরা কতদূর এগোবো, এটা একটু চিন্তার বিষয় আছে। আমি শেষ করে একটু মিথিলা প্লিজ, এটা অনেক ক্রিটিক্যাল একটা ম্যাটার। প্লিজ লেট মি কন্টিনিউ আনইন্টারাপ্টেডলি। ওকে, না আনইন্টারাপ্টেডলি অসীম সময় ধরে, অসীম সময় আমি চাইনি, আনইন্টারাপ্টেডলি আমার সময়টুকু চেয়েছি, অসীম বলিনি। আচ্ছা, এখন যেটা হচ্ছে, এরকম সিচুয়েশনে আপনাকে বুঝতে হবে এই গভর্নমেন্টের যিনি মাথা, তিনি নিজেও কিন্তু এই থ্রেটের রাজ্য সবচেয়ে বড় টার্গেট। এবং এইখানে কিন্তু শুধু মুক্তবুদ্ধি চর্চা যারা করছেন তারাই টার্গেট, সেটি কিন্তু নয়। একেবারে মুক্তবুদ্ধি চর্চার পক্ষের যত মানুষ সবাই, এটা কিন্তু পলিটিক্যাল টার্গেট। আপনি দেখবেন একেবারে সেলফ প্রোক্লেম নাস্তিক, আমি নাম বলছি না, এরকম 3-4 দিনকে আমরা এই সমাজে আছে চিনি, যারা হেফাজতি এবং ওদের পক্ষে এক ধরনের ওকালতি করেন, তাদের উপরে কোনো থ্রেট নাই কিন্তু, যারা জেনুইনলি নাস্তিক। আর যারা প্রগতির কথা বলেন, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন, যুদ্ধাপরাধের বিচার কথা বলেন, এরকম মানুষগুলোর মধ্যে অনেকে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাদেরকেও নাস্তিকবাদী ব্র্যান্ডিং করে, থ্রেট করে এই সংখ্যার মধ্যে রাখা হচ্ছে। কাজে এটা কিন্তু পলিটিক্স, এবং এই যে পলিটিক্সটাকে ধর্মের সাথে ট্যাগ করে এটাকে ব্যবহার করা হচ্ছে। এবং এইখানে এসে যেটা হচ্ছে, এই গভর্নমেন্টের প্রশাসন, আমি মনে করি না যে এদেরকে ছাড় দিয়ে রেখে দিয়েছে। এইটা কিছু জিনিস পারা যাচ্ছে না, বিকজ ইটস এ নিউ ফেনোমেনা। এটা চাইলেই পাচ্ছে না। এখন এই প্রগ্রেসটা আমরা যেভাবে আকাঙ্ক্ষা করি, এটা আমি আকাঙ্ক্ষা করি কালকেই সবাইকে ধরে ফেলে একটা বিচার প্রক্রিয়া শেষ করে শাস্তি হোক। আমি চাই, তাহলে আমি নিজেও একটু বেশি সিকিউর বোধ করবো, কারণ আমি নিজেও একটা থ্রেটের মধ্যে কিন্তু আছি ইকুয়ালি। আমরা অনেকেই আছি যারা প্রকৃতির পক্ষে কথা বলছে, কিন্তু আমরা চাইলেই তো রিয়ালিটিতে এই জিনিসগুলি ঘটে যাচ্ছে না, হওয়া সম্ভব হচ্ছে না, কারণ এই ক্রাইসিসটা আমরা পড়ে গেছি। এখানে কিন্তু আমরা যদি নিজেদের মধ্যে ভুল ভ্রান্তি আর বিভ্রান্তি তৈরি করি, প্রতিপক্ষ বানিয়ে ফেলে নিজেদেরকে, তাহলে কিন্তু আরো সমস্যায় পড়বো। এখানে আপনার দ্বিতীয় প্রশ্নে আপনি যেটা জাফর ইকবাল সাহেবের কথা বললেন, উনি ভয়ঙ্কর রকমের কোপানলে পড়েছেন, এটা আমি মানতে রাজি নই। কারণ মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে 99% মেজরিটি মানুষ, ইনক্লুডিং মাইসেলফ, ওনার পক্ষে দাঁড়িয়েছেন। বিচ্ছিন্নভাবে কিছু লোকজন যারা যে নোংরামিটা করেছে ওনার সাথে, তাদেরকে ধিক্কার জানাচ্ছে সবাই মিলে, সোশ্যাল মিডিয়া, গণমাধ্যম, সব জায়গাতে। এবং আওয়ামী লীগের ভিতর থেকেও আনঅফিসিয়ালি বিভিন্ন পর্যায়ে যারা অ্যাক্টিভিস্ট, তারাও কিন্তু সমালোচনা করছে এবং ধিক্কার জানাচ্ছে সেই এমপি সাহেবকে। এবং সেই এমপি কিন্তু এই ঘটনা ঘটার আগে এই কথা, অবজেকশনের কথাগুলো বলেছেন, এবং এই ঘটনা ঘটার পরে উনি জয়কে ইনভলভ করে যে ঘটনাটি, উনি তার কিছু লোকজনকে নামিয়ে দিয়ে একটা নোংরা মিছিল করেছেন জাফর ইকবাল সাহেবের বিপক্ষে। কাজে এইখানে কিন্তু আমি মনে করি না যে জাফর ইকবাল সাহেব একটা ভয়ঙ্কর কোপানলে পড়ছে না। বাট আর একটা জিনিস যেটি আছে, সজীব ওয়াজেদ জয় যে কমেন্টটি করেছেন বা যে ইন্টারভিউটি দিয়েছেন, সেই ইন্টারভিউটি কিন্তু ভুলভাবে উপস্থাপিত হয়েছে কিছু গণমাধ্যমে, এবং যেভাবে উপস্থাপিত হয়েছে তার ভিত্তিতে জাফর ইকবাল সাহেব যে কমেন্টটি করেছেন,
সেই কমেন্টটিতে উনি ওনার ফ্রাস্ট্রেশন এক্সপ্রেস করেছেন এবং উনি বলেছেন যে জয় যদি এরকম কথা বলে তাহলে আমাদের আশা করার কিছু নাই, তার মানে এই হত্যাকাণ্ড ঘটতেই থাকবে, তার মানে গভর্নমেন্ট এদেরকে প্রশ্রয় দিতে থাকবে। সেটিও কিন্তু সঠিক কথা নয়, সেটিও সঠিক কথা নয়। কারণ হচ্ছে যে জয় যে কথাটি বলেছেন আপনি ক্লিয়ারলি যদি ঠিক করে পড়েন, এটা স্পিরিটটা যদি দেখেন এবং যদি লাইন বিটুইন দ্য লাইন পড়েন, তাহলে দেখবেন কোনোভাবেই বলা হচ্ছে না যে এদেরকে প্রশ্রয় দেবে এবং ছাড়ের ব্যাপার। শুধু বলা হচ্ছে যেহেতু ধর্মীয় কার্ড অপোজিশন একটা আপনার স্বাধীনতা বিরোধী ধর্মান্ধ গোষ্ঠী সবসময় খেলে এবং এটা একটা ইফেক্টিভনেস এই সমাজে এখনো রয়ে গেছে, সেই জায়গাতে সতর্ক থাকার কথা বলেছে। কিন্তু কখনোই বলা হয়নি যে ছাড় দেওয়া হবে কোনো হত্যাকারীকে বা এই মৌলবাদী গোষ্ঠীকে, এবং ছাড় দেওয়া হয়নি। কিন্তু রাইট ফ্রম দ্য বিগিনিং জিরো টলারেন্সের যে আপনার যে পলিসি গভর্নমেন্ট নিয়েছে সেইভাবেই কিন্তু আছে। এখন আমরা ভাবতে পারি অনেক ক্ষেত্র বিশেষে, যেটা আপনি বলছিলেন শুরুতে, যে আমরা একটা ভিজিবল প্রগ্রেস দেখছি না বলে আমরা ভাবছি কিছু করছে না। আমি এটার সাথে এটাকে কোরিলেট করতে চাই না। ভিজিবল প্রগ্রেস না দেখার পেছনে অনেকগুলি রিয়ালিস্টিক কারণ থাকতে পারে। নতুন একটা ফেনোমেনকে ফেস করছি আমরা, যে কারণে হয়তো পারা যাচ্ছে না। এর অর্থ এটা যদি আমরা দাঁড় করাই গভর্নমেন্ট করতে যাচ্ছে না বা গভর্নমেন্ট ইন্টারেস্ট নাই, সেটি ভুল হবে। আমি সেটি বলতে চাই। শেষ, অনেক ধন্যবাদ আপনাকে। যাই হোক, কিন্তু কিছু প্রশ্ন হয়ে যাচ্ছে, আমরা সেই প্রশ্নগুলো যদি একটু ছোট করে দেন, খুবই জটিল বিষয় আমি জানি এবং অনেক সময় লাগবে সেটিও জানি বোঝানোর জন্য, কিন্তু তারপর যদি একটু ছোট করে বলেন তাহলে আমার জন্য সুবিধা হয়। একটি প্রশ্ন হচ্ছে যে আপনি বলছেন এখানে করতে পারছে না মানে করতে চাইছে না এটা না, হ্যাঁ, এবং জিরো টলারেন্স। আপনি কি কি নির্দেশক দিয়ে আমরা আসলে বুঝতে পারবো যে এখানে জিরো টলারেন্স দেখানো হচ্ছে? নাম্বার ওয়ান নির্দেশক, Sheikh Hasina is the head of this country, the head of this government. Number one, আমি যদি মনে করি যে এই সরকার, শেখ হাসিনার অধীনে সরকার, এই আপনার মৌলবাদী এবং হত্যাকারীদের, মুক্তবুদ্ধি চর্চার বিপক্ষে যারা কাজ করছে তাদেরকে ছাড় দিচ্ছে, শেখ হাসিনা ইজ দ্য প্রাইম নির্দেশক আমার কাছে এখানে। তার সরকার, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। তার সরকার, তার অধীনে প্রশাসন, তার যে পলিসি জিরো টলারেন্স টু টেররিজম এবং তার ধারাবাহিক যে সাফল্য টেররিজম এগেইনস্টে, জঙ্গিবাদ এগেইনস্টে, এর পরে এসে যদি আমাকে আজকে এসে মানতে হয় যে না, এই গভর্নমেন্ট, শেখ হাসিনা গভর্নমেন্ট প্রশ্রয় দিচ্ছে হত্যাকারীদের, কাদের? জঙ্গিবাদী হত্যাকারীদের, তাহলে আমার মনে হয় এখানে একটু কথা আমি বলবো যে সেভাবে কিন্তু যে শেখ হাসিনা প্রশ্রয় দিচ্ছে, হ্যাঁ, এরকম কয়েকজনের কথা আমি শুনেছি এবং গণজাগরণ থেকে দুইজনের নাম বলতে চাই না, তারা সেই ধরনের কথা বলছেন, কিন্তু সেটা কিন্তু ব্যাপক জনগণ কিংবা যারা এই বিষয়ে চিন্তা করেন তারা কিন্তু সেটা বলছেন না। বরঞ্চ তারা বলছেন, বরঞ্চ ওই যে আমাদের প্রধানমন্ত্রীকে যে লক্ষ্যবস্তু করে ফেলার যে একটা চেষ্টা হচ্ছে, একটা সে ধরনের পরিকল্পিত চেষ্টা হচ্ছে, সে ব্যাপারেও কিন্তু ওয়াকিবহাল মহল সচেতন আছে। আমি একটু আপনাকে একটা জিনিস খালি ধরিয়ে দিই আপনার কথার সূত্রের সাথে, সেটি হলো যে আতঙ্ক, আশঙ্কা, হতাশার জায়গাটা কিন্তু এটাই। কারণ মুক্ত চিন্তার মানুষদের শেষ আশ্রয় হচ্ছেন শেখ হাসিনা, শেষ আশ্রয় হচ্ছে আওয়ামী লীগ, এবং সেখানে কিন্তু হতাশার বিস্ফোরণটা। এবং সেই জন্যই যদি আমরা এভাবে বলি যে না, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী আছেন এবং আমরা যদি এখন তারপরে যদি কিছু না হয় সুতরাং তার দিকে আমাদের অঙ্গুলি নির্দেশ করতে হবে, সেটা কিন্তু খুবই ভুল হবে। কারণ রাষ্ট্র ইটসেলফ, আমি সে কথাটা আবারও বলতে চাই, আমরা চেয়েছি গণতান্ত্রিক রাষ্ট্র, কিন্তু এই গণতান্ত্রিক রাষ্ট্রে, এই রাষ্ট্রের ভেতর থেকেই কিন্তু আমাদের শেখ হাসিনার বিরুদ্ধে যে ষড়যন্ত্রগুলো হয়েছে, আমাদের জাতির জনকে আমরা হারিয়ে ফেলেছি এই রাষ্ট্রের ভেতর থেকে ষড়যন্ত্রের ফলে। আমাদের যে 21শে আগস্টের যে গ্রেনেড হামলা, কিন্তু আমাদের যে 10 টাকার অস্ত্র, সেগুলির সঙ্গে সরাসরি রাষ্ট্র জড়িত। যে প্রশ্নটা আমি মোহাম্মদ আরাফাতকে করেছিলাম, আমি এটি নিয়ে বিরতিতে যাব, সেটি হলো যে সেই ইন্ডিকেটরস গুলোকে আমরা পাচ্ছি কিনা, যে এবং সেখানেই আমার সেখানেই আমি বলবো যে অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী সর্বক্ষেত্রে বলছেন যে সেখানে জিরো টলারেন্স এবং এদেরকে এই হত্যাকারীদের আইনের হাতে তুলে দেওয়া হোক, কিন্তু সেটা কি হচ্ছে সেখানে? সেটাই তো আমি সেই জন্য তো আমি উদাহরণ দিয়ে কথা বললাম, সেটা হচ্ছে না বলেই কিন্তু সংখ্যাগুলো রয়ে যাচ্ছে। আমি আসছি এই আলাপে 71 সংযোগে আরো একবার বিরতির সময় হয়েছে। মোহাম্মদ আরাফাত, আপনার কাছ থেকে দুটো ছোট প্রশ্নের উত্তর নিয়ে ডক্টর সলিমুল্লাহ খানের কাছে যাব। একটি হচ্ছে, আপনি বলছেন যে এইরকম একটি ক্রান্তিকালে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, মানে এই ঐক্যবদ্ধ কিভাবে থাকবে, মানে কি করে প্রমাণিত হবে যে ডক্টর আনোয়ার হোসেনও এ ব্যাপারে আপনার সাথে একমত আছে? আমি যেটা বলছি একমত হওয়ার বিষয় না, বিষয়টা হচ্ছে কি, এরকম একটা ক্রাইসিসে একটা কমান্ডার ইন চিফ লাগে, তার পিছন থেকে একটা ডিসিপ্লিন একটা ফোর্স থাকা খুব ইম্পর্টেন্ট। আর এই মুহূর্তে কমান্ডার ইন চিফ হচ্ছে শেখ হাসিনা। এখানে কিন্তু কারোর মধ্যে কোনো মতানৈক্য নেই। কিন্তু আমি বলছি যে ধরেন সজীব অজিত একটি কমেন্ট করলো, সেই কমেন্টে
আপনার হেডলাইন হলো কিছু বিষয়, যেখানে রিপোর্টারের একটা স্টেটমেন্টটাকে তারকে কোট করে বলা হলো বা তার স্টেটমেন্টটা কেমন ভাবে আসলো, সেখান থেকে জাফর ইকবাল সাহেব ফ্রাস্ট্রেটেড হয়ে কিছু কমেন্ট করলেন, সেখান থেকে আবার ধরেন আরো কিছু লোকজন তার এগেনস্টে কথা বললো। এটা কিন্তু বিভাজনটা বাড়িয়ে দিচ্ছে। আমাদের সবার যেটা করতে হবে সেটা হচ্ছে যেটা করেছেন, আমি তো দেখেছি প্রফেসর আনোয়ার হোসেন সাহেব যে লেখাটি লিখেছেন, ইভেন আবেদ খান সাহেব যে লেখাটি দেখলাম, এই জিনিসটা আমাদের তখনই উদ্যোগ নিয়ে মিটিগেট করে সলভ করে ফেলার চেষ্টা করতে হবে। জাফর ইকবাল সাহেব কি করে আওয়ামী লীগের বা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের মানুষের বাইরে, আওয়ামী লীগ তো রাজনীতিতে প্রতিনিধিত্ব করছে মুক্তিযুদ্ধ চেতনাকে, মানে বুদ্ধিবৃত্তিক জায়গাতে জাফর ইকবাল সাহেব করছেন, সলিম মুন্না সাহেব করছেন, প্রফেসর আনোয়ার সাহেব করছেন। তো এইখানে ভুল বুঝাবুঝি থেকে এই দূরত্ব তৈরি হওয়ার সুযোগ যাতে না হয়, এখানে আরো বেশি উদ্যোগ নিয়ে চেষ্টাটা করতে হবে, ঐক্যবদ্ধ থাকা, এবং গভর্নমেন্ট যে চেষ্টাগুলি করছে সত্যিকার অর্থে ওই আস্থার জায়গাটা যদি আমরা রাখি, তাহলে সেইখানে কন্ট্রিবিউট করার চেষ্টা, যে ঐক্যটা ধরে রেখে এই ক্রাইসিসটাকে আমরা কিভাবে মোকাবেলা করতে পারি। ইট ইজ এ ক্রাইসিস। শেষ হয়েছে জি। আর পরের প্রশ্নটি যেটি করতে চাই সেটি হলো যে আজমন আসির তিনি হেফাজতে ইসলামের প্রধান আল্লামা আহমেদ শফির সাথে দেখা করে এসেছেন, তো সেটি কিসের নির্দেশক বলে আপনি মনে করেন? সেটি নিয়ে তো অনেকে কোয়েশ্চেন রেজ করেছে এবং এটাকে আমি সাপোর্টও করেছি, এই কোয়েশ্চেনটাকে। এই যখন সলিড কোনো অন্যায় হবে, কিসের নির্দেশক মনে করছেন আপনি? নির্দেশক বলতে মানে এটি কিসের ইন্ডিকেটর? উনি কেন গেলেন কি মনে হচ্ছে? উনি কেন গেলেন সেই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, কিন্তু আমি মনে করি এই জায়গা থেকে, বুদ্ধিবৃত্তিক চর্চার জায়গা থেকে যারা ওই দর্শনটাকে ধারণ করে, ধর্মনিরপেক্ষ প্রগতিশীল দর্শন, তাদের এই বিষয়টাকে নিয়ে কোয়েশ্চেন রেজ করা উচিত, এবং এটা আমিও করেছি। যখন আপনি যখন খেলাফত মজলিসের সাথে, আমি বলি, আমি এর আগে একটু ছোট্ট করে বলেছিলাম, আওয়ামী লীগ ধরেন একটা সিদ্ধান্ত নিয়ে যখন করতে গেল, একটা চুক্তি করতে গেল, তখন কিন্তু আমরা অনেকে এটা প্রতিবাদ করেছি এবং আওয়ামী লীগ কিন্তু রাইট ট্র্যাকে আসছে। আওয়ামী লীগ যদি জেনুইনলি কোনো ভুল ভ্রান্তি কখনো করে ফেলে, তখন আবার আমাদের প্রতিবাদটা করতে হবে, যাতে, এবং এটা প্রতিবাদ অটোমেটিক্যালি হবে, আওয়ামী লীগের ভিতর থেকেও হবে, এটা আওয়ামী লীগের অন্তর আত্মার ভিতরে এটা আছে। সেইখানে আমি বলছি না যে প্রতিবাদ করা যাবে না, কিন্তু ভুল বুঝাবুঝি যদি হয়, সেই জায়গাটা আমাদের মিটিগেট করার চেষ্টা করব। সজীব ওয়াজিদ জয় যে কমেন্টটি করেছে, সেটি যথার্থভাবে না বোঝার ফলে, বা যেভাবে ভুল বুঝে জাফর ইকবাল সাহেব যে কমেন্টগুলি করেছেন, সেটা যৌক্তিক ছিল না। একইভাবে জাফর ইকবাল সাহেবের অবস্থানটি সঠিকভাবে না বুঝে ওই সিলেটের যাদের কথা আপনি রেফারেন্স দিয়ে টানলেন, তারা যে কাজটি করেছে সেটা প্রচন্ড রকমের অন্যায় ছিল। তবে জাফর ইকবাল সাহেব ভদ্রভাবে প্রতিবাদ করেছেন, আর ওই মানুষগুলি এত নোংরাভাবে করেছে, তাদেরকে ধিক্কার জানানোর ভাষা নেই, এবং তারা কিন্তু গোটা বাংলাদেশ জুড়ে ধিক্কৃত হয়েছে। আমি মোহাম্মদ আরাফাত আপনার কাছেই এই কথাটি ধার করছি। আপনি বলছেন যে যদি সত্যি এখানে কোনো ভুল বোঝাবুঝির অবসান হয়ে থাকে, তাহলে সেটি নিয়ে বিতর্ক হতেই পারে এবং সেটি নিয়ে আলোচনা হয়ে সেই ভুল বোঝাবুঝির অবসান হতেই পারে। কিন্তু এই ঘটনার আগে, এই মিছিলের আগে, এই এমপি তাকে ডক্টর জাফর ইকবালকে কোর্ট পয়েন্টে ধরে এনে চাবুক মারার ইচ্ছা প্রকাশ করেছেন। তারপরে আপনি চিন্তা করে দেখেন, এই ঘটনা ঘটার আগে ওই এমপি এই কাজটি করেছেন, ঠিক তাই, এবং ঘটনাটি ঘটার পরে সেটাকে অ্যাডভান্টেজ নিয়েছে। আর এই এমপি নিয়ে কাজ আমার প্রশ্নটি হচ্ছে ডক্টর আনোয়ার হোসেন, তারপরে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ঘটনার এই তুমি কোপানোলে এই ঘটনার কথা কিন্তু আমি একবার উল্লেখ করিনি। মোহাম্মদ আরাফাত, শেষ মন্তব্যটি চট করে শুনে নেব, তারপর ডক্টর আনোয়ার হোসেন। আমি আরেকটা জিনিস বলতে যাচ্ছিলাম আগের আলোচনার সূত্র ধরে, সময় খুব কম, ছোট্ট করে বলি। এই যে যেমন দেখুন, যে যাদেরকে হত্যাকাণ্ড ঘটনা হচ্ছে, যাদেরকে হত্যা করা হচ্ছে যে নাস্তিক বলে, এখানে এক ধরনের জালিয়াতিও করা হচ্ছে। একটা তো হচ্ছে একজন নাস্তিক হতেই পারে, তাকে হত্যাকাণ্ডের কোনো ধরনের কোনো প্রভিশন কোথাও নেই, কিন্তু তাটাকে জাস্টিফাই করার জন্য বলা হচ্ছে তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে, তারা অবজেকশনেবল কমেন্ট করেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, ধর্মকে নিয়ে। এরকম কোনো নজির কিন্তু পাওয়া যাচ্ছে না। আপনি রাজীব হায়দারের কথা বলেন, অভিজিৎ রায়ের কথা বলেন, তাদের লেখা এভিডেন্স আছে, কোনো জায়গায় দেখাতে পারছে না তারা এই ধরনের কোনো কথা বলেছে। কিন্তু তারা আবার কি করছে, এদেরকে মেরে ফেলার পরে তাদের মৃত্যুর পরে ফ্যাব্রিকেট করে বানাচ্ছে, এবং এটা ওরাই করছে, অবজেকশনেবল করে মানুষের মাথায় ঢুকে দিচ্ছে, একটা গ্রহণযোগ্যতা তৈরির চেষ্টা করছে, না ওই হত্যাকাণ্ড মনে ঠিক ছিল। এমনই একটা ক্রাইসিস। আমি একটু, যেহেতু আমাদের জাতির জনকের দৌহিত্র এবং মাননীয় প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজিদ জয়ের কথাটি এসছে, আমি একটু কথা বলবো। যে আমার পরামর্শ হবে যে তিনি কিন্তু আমাদের যে সামাজিক যে মাধ্যমগুলো আছে সেখানে খুবই সক্রিয়, যেহেতু তার রয়টারে দেওয়ার কমেন্টটি নিয়ে এত কথা, আমার মনে হয় খুব উচিত হবে ওনার অবস্থানটা নিজেই পরিষ্কার করা। মানে সেটি বোধহয় অনেকের মনে এক ধরনের স্বস্তি ফিরিয়ে আনতে, না হলে আসলে মুক্ত চিন্তার মানুষের শেষ আশ্রয়টিও বোধহয় বিপন্ন হয়ে যায়। যাই হোক, অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন, অনেক ধন্যবাদ আপনাকে। ডক্টর সলিমুল্লাহ খান, অনেক ধন্যবাদ আপনাকে, এবং মোহাম্মদ আরাফাত, অনেক ধন্যবাদ, এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। তবে মনে করিয়ে রাখি, যৌন হয়রানির প্রতিবাদ আপনাকে করতে হবে, আমরাও আছি আপনার সাথে, এই লড়াইয়ে জিততে হবে। শুভরাত্রি।